হাই, আজকে আমরা কন্টিনিউ করছি ট্রান্সফরমারের এফিসিয়েন্সির উপরে যেখানে ছিলাম আমরা সেই ভিডিওটাকেই কন্টিনিউ করছি। তো তোমরা আগের দিন দেখেছো যে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি বার করার জন্য কি করতে হয় আমাদেরকে, আউটপুটে কতটা পাওয়ার দিচ্ছে ডিভাইডেড বাই আউটপুট পাওয়ার প্লাস লসেস। তা লসটা যদি আমরা জানতে পারি আর আউটপুট যদি জানতে পারি, এই দুটো জিনিস যদি আমরা জানি, তাহলে ট্রান্সফরমারে আমরা এফিসিয়েন্সি বার করতে পারবো। একে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, যেটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট ওয়ে পার্সেন্টেজে এফিসিয়েন্সিকে বলা। তো এখানে আমরা পেজ নাম্বার দেখো 286 নম্বর পেজে, তোমাদের বইয়ের 286 নম্বর পেজে একটা প্রবলেম দেওয়া হয়েছে, একটা তোমাদেরকে ম্যাথ প্রবলেম দেওয়া হয়েছে, যেটাকে সলভ করতে হবে। তো দেখো, এটা হয়তো অনেকে দেখে বুঝতে পারোনি কি করা হয়েছে, কেন করা হয়েছে। তো সেটাকে নিয়ে আজকে আলোচনা করছি, তারপর নেক্সট টপিকে যাচ্ছি। তো প্রবলেমটা হচ্ছে যে এ ট্রান্সফর্মার উইথ এ রেটিং অফ 10 কেভিএ, তাহলে একটা ট্রান্সফর্মার 10 কেভিএ তার রেটিং, মানে তার যে পাওয়ারটা সে আউটপুটে দিতে পারে সেই পাওয়ারটা হচ্ছে 10 কেভিএ। তার মানে সে ইনপুট থেকে নেয় কতটা পাওয়ার? অলমোস্ট সেম অ্যামাউন্ট পাওয়ারই প্রায় নেয়, কারণ ট্রান্সফর্মার খুব এফিশিয়েন্ট হয়। ঠিক আছে, ট্রান্সফর্মার যেহেতু খুবই এফিশিয়েন্ট, তাই 10 কেভিএর থেকে সামান্য বেশি নেয়। ঠিক আছে, সেটা কতটা নেয় সেটা আমরা বার করতে পারবো যখন ট্রান্সফর্মার এফিসিয়েন্সি জেনে যাব। আমরা এফিসিয়েন্সি দিয়ে যদি এই 10 কেভিএ রেটিংটাকে ভাগ করি, ট্রান্সফর্মারের ইনপুট কতটা হচ্ছে সেই পাওয়ারটা আমরা জানতে পারবো। বা সিম্পলি ট্রান্সফর্মারে কত ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে আর কত কারেন্ট যাচ্ছে, এই দুটো গুণ করেও আমরা জানতে পারবো যে ট্রান্সফর্মারে ইনপুটে পাওয়ার কত নিচ্ছে। ট্রান্সফর্মারটার রেটিংটা কেমন, ভোল্টেজ রেটিং দেখো 2200 ভোল্ট। তার মানে প্রাইমারি ওয়াইন্ডিংটা ফার্স্টে লেখা হয় প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ, তারপরে স্ল্যাশ দিয়ে লেখা হয় সেকেন্ডারি। এখানে যেহেতু একবারে 2200 দেখানো হয়েছে, 2200 কি, এটা ভোল্ট, কিলো ভোল্ট নয়, এটা হচ্ছে শুধু ভোল্ট। 2200 ভোল্ট প্লাস হচ্ছে 220 ভোল্ট, তাই শেষে একটা জায়গায় ভি লেখা হয়েছে। ঠিক আছে, এইভাবে লেখা যায়। কিন্তু যদি দুটো ইউনিট আলাদা হয়, সে তুমি ধরো এটাকে 2200 কে তুমি লিখলে যে 2.2 কেভি, তাহলে কেভিটা ওখানেই লিখবে 2.2 কেভি স্ল্যাশ দিয়ে কত লিখবে 220 ভি, মানে 2.2 কিলো ভোল্ট ডিভাইডেড বাই 220 ভোল্ট। তার মানে বোঝা যাচ্ছে যে প্রাইমারিটা হচ্ছে 2.2 কিলো ভোল্ট, মানে হচ্ছে 2200 ভোল্ট, আর সেকেন্ডারি সাইডে 220 ভোল্ট আউটপুট পাই আমরা। ঠিক আছে, আর এটা কত 50 হার্জের ট্রান্সফর্মার। তো তার কিছু রেজাল্ট আমাদেরকে দিয়েছে, যেটা হচ্ছে শর্ট সার্কিট টেস্টের আউটপুট দিয়েছে 340, তাই তো। আর এটা হচ্ছে ওপেন সার্কিট টেস্টের পাওয়ার ইনপুটটা দেখেছে, সেটা হচ্ছে 168। তো এই দুটো টেস্ট থেকে যে জিনিসটা আমরা সহজেই জেনে যেতে পারি সেটা হচ্ছে যে ট্রান্সফর্মার শর্ট সার্কিট টেস্ট করলে জানা যায় যে ট্রান্সফর্মারটা হচ্ছে 340 ওয়াট কি হচ্ছে, তার কপার লস হচ্ছে বা ওয়াইন্ডিং লস হচ্ছে বা আই স্কোয়ারার লস হচ্ছে, সেটা হচ্ছে 340। তাহলে এটা একটা লস। আর ওপেন সার্কিট টেস্ট থেকে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে তার আয়রন লসটা কত সেটা। তাহলে 168 ওয়াটটা কি, তার আয়রন লস। এখন এই শর্ট সার্কিট টেস্টটা যখন করা হয়, তখন পার্টিকুলার কোন কারেন্টের উপরে বিচার করে শর্ট সার্কিট টেস্টের রেজাল্টটা নেওয়া হয়। আমি আগেই বলেছি যে শর্ট সার্কিট টেস্টটা যখন করা তখন ফুল ক্যাপাসিটিতে সে 10 কেভিএ মানে হচ্ছে 10,000 ভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে, মানে 10 ইন্টু 10⁻³ ভিএ, এটা বলা যায়। 10 কেভি, কে মানে হচ্ছে 1000, তাই তো। সো 1000 মানে হচ্ছে 10⁻³। তো সেটা লিখতে পারো বা একবারে লিখতে পারো যে 10,000 ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ আর অ্যাম্পিয়ার, তাই তো, এই দুটো গুণফল আউটপুটে। ভোল্টেজ কত, 220 ভোল্ট। তাহলে যদি আমি এই 10 কেভিএ এই রেজাল্টটাকে 220 দিয়ে ভাগ করি, আর 10 কেভিএটাকে আমরা কিসে কনভার্ট করে নেবো, ভিএতে, ভোল্ট অ্যাম্পিয়ার, কারণ ওটা বেসিক ইউনিট। ঠিক আছে, সেই বেসিক ইউনিটে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা কি, সেটা হচ্ছে সেকেন্ডারিতে ফুল লোড কারেন্ট। কারণ এটা ম্যাক্সিমাম লোড হচ্ছে এই পরিমাণ ও নিতে পারে বা আউটপুট দিতে পারে।
তাই এটা হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার। আর তাহলে তখন 220 দিয়ে ভাগ করলে সেই পাওয়ারটাকে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে তার ফুল লোড কারেন্ট ক্যাপাসিটিটা জানতে পারবো, যেটা হয়তো আমাদের এক্সাম্পলে কোনো একটা জায়গায় করে দেখা হয়েছে। আর যদি না দেখে থাকি তাহলে আমি 1 মিনিট আমি করে তোমাদের বলে দিচ্ছি এটা কত হবে। সেটা হচ্ছে যে 10,000 ভাগ হচ্ছে 220, অলমোস্ট 45.454545, ঠিক আছে? বা আমরা বলতে পারি যে 45.5 অ্যাম্পিয়ার, মানে 45.5 অ্যাম্পিয়ার, মানে 45.5 অ্যাম্পিয়ার কি হচ্ছে কারেন্ট সে আউটপুটে দিচ্ছে। সেই সময় যে লসটা হয়েছে সেটা হচ্ছে 340 ওয়াট ওয়াইন্ডিং এ, ঠিক আছে? আর যখন কোনো আউটপুটই দিচ্ছে না সেই মুহূর্তে যে পাওয়ারটাও কনজিউম করে সেটা শুধুমাত্র কিসের জন্য, না ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি করতে হয় তার জন্য, আর হচ্ছে যেটা লসেস গুলো হয় কোরের ভেতরে সেই লসটার জন্য যে পাওয়ারটা নেয়, তো সেটা হচ্ছে 168 ওয়াট, যেটাকে একদম আমরা ধরে নিই যে এটা শুধুমাত্র আয়রন লস। আয়রন লস মানে দুরকম, হিস্ট্রিসিস আর এডি কারেন্ট লস। হিস্ট্রিসিস লসটা ম্যাটেরিয়ালের উপর নির্ভর করছে, যে ম্যাটেরিয়ালের কোয়ালিটির উপরে হিস্ট্রিসিস লসটা কম বেশি হতে পারে। আর এডি কারেন্ট লসটা নির্ভর করে যে কোরের যে থিকনেসটা, কোরের ভেতরে একটা ইএমএফ ইন্ডিউসড হয়, তার ফলে কোরের ভেতরে সলিড কোর হলে সব জায়গা দিয়ে পথ পেয়ে যায়, ফলে ওই কারেন্টটা ইএমএফ এর জন্য একটা অটোমেটিক্যালি কোরের ভেতরে একটা কারেন্ট ঘুরতে থাকে, তাকেই কি বলে, এডি কারেন্ট বলে। আর সেই কারেন্টটা কি করে, যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো যাচ্ছে তাকে বাধা দেয় অ্যাকর্ডিং টু লেঞ্জ ল। এখন আমরা বুঝতে পারলাম যে এটা শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা কপার লস কত হচ্ছে সেটা জানলাম, আর ওপেন সার্কিট টেস্ট থেকে আয়রন লস কত হলো সেটা জানলাম। এবার আমাদের যেগুলো জানতে চেয়েছে আমাদের কাছ থেকে সেটা হচ্ছে দ্য এফিসিয়েন্সি অফ দিস ট্রান্সফর্মার অ্যাট ফুল লোড। ফুল লোড মানে কি, যখন ট্রান্সফর্মারটা 10 কেভিএ পাওয়ার আউটপুটে দিচ্ছে, এটা তার ম্যাক্সিমাম পাওয়ার, এই পরিমাণ অ্যাপারেন্ট পাওয়ার সে যখন বার করছে। তুমি যদি কোনো রেজিস্টিভ লোড লাগাও তাহলে কারেন্ট পিছিয়ে যায় না, তখন ট্রু পাওয়ার যেটা সেটাই অ্যাপারেন্ট পাওয়ার, কারণ কোনো রিয়াক্টিভ পাওয়ার থাকে না, তাই তো? রেজিস্টিভ লোডটা সম্পূর্ণ যে পাওয়ারটা নেয় সেটা শুধু একটা পাওয়ার, সেটা হচ্ছে ট্রু পাওয়ার, কোনো রিয়াক্টিভ পাওয়ার নেয় না। ফলে ট্রু পাওয়ার যেটা সেটাই তার অ্যাপারেন্ট পাওয়ার। মানে ত্রিভুজটা যদি ভাবো, ত্রিভুজের অতিভুজটা যেটা হয়, সে অতিভুজের একটা লম্বের দিকে থাকে রিয়াক্টিভ পাওয়ার, সে লম্বের দিকে এলিমেন্টটা 0, তাহলে এখন অতিভুজটা কোথায় চলে এসছে, একবারে ভূমিতে চলে এসছে না? তাহলে ভূমির যে মান, ভূমিতে আছে ট্রু পাওয়ার, ঠিক আছে? সেই ট্রু পাওয়ার ইজ ইকাল টু আমরা বলতে পারি যে অ্যাপারেন্ট পাওয়ার। ফলে আমরা যদি এই ট্রান্সফর্মারের সঙ্গে কোনো রেজিস্টিভ লোড লাগাই তাহলে সিম্পল আমরা বলতে পারবো যে সেই লোডটা ম্যাক্সিমাম যে পাওয়ারটা নিচ্ছে আউটপুটে সেটা হচ্ছে 10 কিলোওয়াট। এই 10 কে ভিএটাকে একবারে বলে দিতে পারবো 10 কিলো ওয়াট, কারণ সেই সময় ভিএ রেটিং কে আমরা কি বলেছি, যে পাওয়ার ফ্যাক্টর, সেটা দিয়ে গুণ করলেই কি হয়, একটা জিনিস জেনে রাখো, যে কোনো ভিএ রেটিং কে যদি আমরা পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে আমরা ট্রু পাওয়ার বা অ্যাকচুয়াল পাওয়ার জানতে পারি। এই ভিএটা কি পাওয়ার, ভিএটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে অ্যাপারেন্ট পাওয়ারকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা ট্রু পাওয়ার জানতে পারি বা অ্যাকচুয়াল পাওয়ার জানতে পারি। ওকে, তাহলে আমরা নেক্সট এগিয়ে যাই। কিন্তু বলছে যে এফিসিয়েন্সি কত হবে এই টেস্ট দুটো রেজাল্ট থেকে দেখে আমাদের বার করতে বলছে, ঠিক আছে? কিন্তু আমাদের বলেছে যে দ্য লোড at which maximum efficiency occurred, the load power factor is 0.8, লাস্টে 0 দেওয়ার কোনো মানে নেই, তাহলে 0.8 ল্যাগিং। তার মানে কি বলছে, যে দেখো লোডটা কিন্তু রেজিস্টিভ নয়, বলছে লোডটা কি একটা ইন্ডাকটিভ টাইপের লোড, কেন না ল্যাগিং এ আছে, পাওয়ার ফ্যাক্টরের মানটা হচ্ছে ল্যাগিং, তাই না, ল্যাগ করছে।
মানে কারেন্ট পিছিয়ে গেছে ভোল্টেজের তুলনায়। আর কারেন্ট ভোল্টেজের তুলনায় পিছিয়ে যায় কেন? যখন হচ্ছে কোনো ইন্ডাকটিভ লোড ওর সঙ্গে কানেক্ট করা হয়। এক মিনিট আমি একটা জিনিস চেক করে নিই। হ্যাঁ, আমার আসছে, ওকে, নো প্রবলেম। এখন আমরা সলিউশনের দিকে এগোই। দেখো, কোনোদিনই ট্রান্সফরমারের এফিসিয়েন্সি, এখানে যে ফর্মুলাটা বলেছিল আউটপুট পাওয়ারটা মানে কি, অ্যাকচুয়ালি আউটপুটে যে সত্যি করে যে পাওয়ারটা ব্যয় হচ্ছে সেটা নিয়ে কাজ হবে। যেটা তুমি ব্যয় করনি, যেটা তোমার খরচই হয়নি, সেটা নিয়ে তো কাজ নেই। কারণ অ্যাপারেন্ট পাওয়ার যে জিনিসটা, সেটা মানে যে বাস্তবে ততটা শক্তি ব্যয় হয়েছে তা নয়। অ্যাপারেন্ট মানে হচ্ছে ট্রু পাওয়ার, যেটা সত্যি করেই ব্যয় হয়েছে লোডে, আর প্লাস হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, যে পাওয়ারটা সিস্টেম থেকে নিয়েছে কিন্তু সিস্টেমকে আবার ফেরত দিয়েছে। এখানে সিস্টেম বলতে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড থেকে নিয়েছে লোড, কিন্তু সেকেন্ডারিতে আবার ফেরতও দিয়ে দিয়েছে পরের হাফ সাইকেলে, পরের হাফ না কোয়ার্টার সাইকেলে রিটার্ন করিয়ে দিয়েছে সেই পাওয়ারটাকে। তো সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। ফলে অ্যাপারেন্ট পাওয়ার কি হয়, এই ট্রু পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার এই দুটোর ভেক্টর সাম, তাই না, ভেক্টর যোগ হয়। ফলে অ্যাপারেন্ট পাওয়ার পরিমাণ অ্যামাউন্ট কিন্তু পাওয়ার সবসময় লস হয় না। তাই আমাদের এফিসিয়েন্সি ক্যালকুলেশনের সময় সবসময় যে পাওয়ারটা নিয়ে কাজ করতে হবে, সেই পাওয়ারটা হচ্ছে কি, সেটা হচ্ছে ট্রু পাওয়ার বা অ্যাকচুয়ালি যেটা ব্যয় হয়েছে। লসের ক্ষেত্রেও যেটা বাস্তবেই লস হয়েছে সেই লসটা নিতে হবে। ঠিক আছে, কোনো ইমাজিনারি লস নিলে এফিসিয়েন্সি অবশ্যই ঠিক মতন বেরোবে না বা সঠিকভাবে বেরোবে না। তো চলো এখন আমরা সলিউশনের দিকে যাই। যে সলিউশনটা দেখো স্টেপ বাই স্টেপ একদম সুন্দরভাবে করা আছে। যে ট্রান্সফরমারের সিম্পল এফিসিয়েন্সি যদি বার করতে হয়, আমরা জানি যে ট্রান্সফরমার এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই আউটপুট প্লাস লসেস, তাই তো? এখানে শুধু একটা ফর্মুলা লেগেছে যে আউটপুট বাই ইনপুট, এটা করলেও বের করা যায়, কিন্তু এখানে আমরা ইনপুট পাওয়ার জানি না, ইনপুটে কতটা নিচ্ছে আমাদের জানার প্রয়োজনও নেই, কারণ আমরা আউটপুট পাওয়ার জানি, আর কি জানি, তার লস গুলোও জানি। অতএব আমরা ফর্মুলাটাকে ঠিক এই যে নেক্সট যে ফর্মটা আছে এই ফর্মে ব্যবহার করতে পারি, যে আউটপুট পাওয়ার বাই আউটপুট প্লাস লসেস। এখানে দেখো অবশ্যই ওরা কি করেছে, 10 কেভিএ, তো 10 কেভিএ নিয়ে তো ডাইরেক্ট বসিয়ে দেবো না, আমরা কি করব, কেভিএটাকে ভিএ তে কনভার্ট করবো আগে, ভিএ। তাই 10 এর সঙ্গে 10⁻³ মানে 1000 গুণ করা হয়েছে, 10 এর সঙ্গে 1000 গুণ করা হলো, তাহলে এটা ভিএ হয়ে গেল, মানে 10,000 ভিএ। এবার এই ভিএ রেটিং এর সঙ্গে যেই পাওয়ার ফ্যাক্টরকে গুণ করা হলো, যে ধরনের লোড লাগানো আছে সেকেন্ডারিতে সেটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, তার ফলে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8, যেই গুণ করা হলো, তাহলে কি হয়ে গেল, এই ভিএ রেটিং এর সঙ্গে পাওয়ার ফ্যাক্টর গুণ করলে এটা হয়ে গেল হচ্ছে ট্রু পাওয়ার বা অ্যাকচুয়াল পাওয়ার, যেটা ব্যয় হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই পাওয়ারটা ডিভাইডেড বাই সেম অ্যামাউন্ট, সেই পাওয়ারটা নিচে, মানে এটা আউটপুট পাওয়ার। ঠিক আছে, তাহলে উপরে আউটপুট বাই নিচে আউটপুট প্লাস কপার লস প্লাস আয়রন লস, এই দুটোই মেজর লস। তো কপার লস এখানে কত লিখবো, 340 ওয়াট, আর হচ্ছে আয়রন লস হচ্ছে 168 ওয়াট। ওপরটাও ডাইরেক্টলি ওয়াটেই চলে এসেছে, কারণ ট্রু পাওয়ার বা অ্যাকচুয়াল পাওয়ারের একক হচ্ছে ওয়াট, তাহলে উপরে এলিমেন্টটা ওয়াট, নিচেও ওয়াট, এগুলো ওয়াট ওয়াট। এই টোটালটার সঙ্গে, এই টোটাল রেজাল্টটার সঙ্গে আমরা কি করেছি, 100 গুণ করেছি। এই পাশে গুণ দেখানো হয়, তো সেটা উপরে উঠে এসেছে, এই যে 100টা লেখা হয়েছে, যেটা দিয়ে এফিসিয়েন্সিটা কিসে হবে না পার্সেন্টেজে বেরোবে। এবার সিম্পলি এটাকে যদি তোমরা ক্যালকুলেটরে বসে বসে করে নাও একবার লাইনটাকে, তাহলে দেখবে এটা 94% হচ্ছে। ওকে, তাহলে ট্রান্সফর্মারটা যখন ফুল লোড অপারেশন চলবে, হ্যাঁ, আর 0.8 যখন ল্যাগিং এ আছে, ঠিক আছে, 0.8 ল্যাগিং এ আছে, একটা পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট কোনো মেশিন যুক্ত করা আছে, তখন তার এফিসিয়েন্সি কত হতো, তার ওখানে এফিসিয়েন্সি 94%। এবার তোমাদের বইয়ে যেটা করা নেই সেই অ্যান্সারটা তোমরা আমাকে একটু করে পাঠাবে। সেটা হচ্ছে যে এইটা যদি পিওরলি রেজিস্টিভ লোড হতো, লোডটা যদি পিওরলি রেজিস্টিভ হতো, তাহলে তখন এফিসিয়েন্সি কত হবে। আমি নিজেও নিজের মতন করে ক্যালকুলেট করে রাখছি,
তো আমি অ্যান্সারটা করে নিজের কাছে রেখে দিয়েছি, ঠিক আছে? তোমরা আমাকে জানাবে যদি এটা পিওরলি রেজিস্টিভ লোড হতো তাহলে এফিসিয়েন্সি তখন কত হতো ফুল লোড ক্যাপাসিটিতে। নেক্সট সলিউশনে যাই, যেটা চেয়েছিল দ্য এফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সফর্মার, 1 নম্বরটা সলিউশন হয়ে গেছে। এবার বলছে যে সেম লোডে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অকার্স, মানে সেম অ্যামাউন্ট লোড নয়, বলছে সরি একটু ভুল বললাম আমি আগে, যে সেম লোড নয়, লোডটাকে এখন কম বা বেশি করতে পারবো, ঠিক আছে? আমাদের কাছে স্বাধীনতা আছে, আমরা বেশি লোড লাগাতে পারি বা কম লোড লাগাতে পারি। লাগিয়ে এমন একটা পার্টিকুলার লোড লাগাও যখন তার কি হবে, যখন তার এই কপার লস আর আয়রন লস দুটোর মানই সমান হচ্ছে, সেই পার্টিকুলার লোডে গেলে কি হবে, ট্রান্সফর্মারটা সবচেয়ে বেশি এফিসিয়েন্ট হবে। সেই পার্টিকুলার লোডটা কি আমাদের বলছে বার করো, সেটা দি লোড অ্যাট হুইচ, মানে কোন লোডে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অকার্স, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয়, দ্য লোড পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। তো সেটার জন্য আমরা সলিউশনে যাচ্ছি। তো এটার জন্য আমাদের কি জানা দরকার, যে আয়রন লস কি পাল্টাতে পারে? আয়রন লস পাল্টায় না, আয়রন লস হচ্ছে ফিক্সড লস, এটা সবসময় হয়, এটা কম বেশি হয় না। কম বেশি কি হয়? কপার লস। ওকে, দেখো আয়রন লস তাহলে 168 আছে, 168 থাকবে। কপার লস কি আছে? ফুল লোড অবস্থায় কপার লস 340, অনেক বেশি না? তাহলে নিশ্চয়ই আমাদের কারেন্টকে অনেক কমাতে হবে বা লোড ওতে কমাতে হবে। কমাতে থাকলে কি হবে, কারেন্ট কমলেও তাহলে আই স্কোয়ার আর লসও কমবে। এইভাবে কারেন্ট কমাতে কমাতে একটা জায়গায় গিয়ে দেখবো যে তখন আই স্কোয়ার আর লস বা কপার লস এটা কি হচ্ছে, এটা 168 হচ্ছে। তার জন্যই তোমাদের সেখানে প্রথমে লাইনে লিখেছে যে the maximum efficiency occurs at load when the copper loss is equal to core loss. Thus the copper loss is equal to core loss is equal to কত হতে হবে? 168। 168টা কেন 340 নয় কেন? কারণ আয়রন লস ফিক্সডই থাকে, যেটাকে কোর লস সেটা ফিক্স থাকে, তাহলে 168, তাহলে তখন কপার লসটাকেও 168 হতে হবে, ঠিক আছে? তো ধরে নাও এই সময় কারেন্টটা হচ্ছে আই কারেন্ট ফ্লো করবে, আমরা জানি না তার মান কত, সরি এখানে ওরা যেটা ধরেছে সেটাই ধরো সবচেয়ে ভালো, সেটা হচ্ছে লেটস দ্য কারেন্ট অ্যাট ফুল লোড কারেন্ট আই, আর যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হচ্ছে সেই সময় কারেন্টের মানকে আই ড্যাশ নাম রাখা হয়েছে, তোমরা আই ওয়ানও দিতে পারো, নো প্রবলেম, তোমরা আই ওয়ান নামও রাখতে পারো, প্রয়োজনে বইয়ের মধ্যে চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? যদি ড্যাশটা নিয়ে প্রবলেম হয়। তাহলে ফুল লোড কারেন্ট হচ্ছে আই, যেটা আমরা বার করেছিলাম আগে 45.4545 করে চলছে, অলমোস্ট 45.5 বলতে পারো। তো 45.5 অ্যাম্পিয়ার ওটা হচ্ছে তার ফুল লোড কারেন্ট, যদি এখানে ইম্পর্টেন্ট নয়, সেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে পার্টিকুলার কত কারেন্টে গেলে ওর কপার লস আর আয়রন লস সমান হয়ে যাচ্ছে, সেই কারেন্টটার নাম রাখা হয়েছে আই ড্যাশ কারেন্ট। এবার নেক্সট দেখো, দেন দ্য কপার লস অ্যাট ফুল লোডে কপার লস, এটা ইম্পর্টেন্ট না এই লাইনটা। ফুল লোডে কপার লস মানে কি, আই স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট, আই স্কোয়ার আর, আর মানে ইকুইভ্যালেন্ট কেন লেখা হয়েছে, কারণ প্রাইমারি আর সেকেন্ডারি দুদিকেই কি আছে, দুটো ওয়াইন্ডিং আছে, দুটো ওয়াইন্ডিং এ রেজিস্ট্যান্স আছে, কোনো একটা দিকে আমাদেরকে নিয়ে এসে সেটাকে কি বলতে হয়, প্রাইমারি রেসপেক্টে টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, বা সেকেন্ডারি রেসপেক্টে প্রাইমারি সেকেন্ডারি বোথ রেজিস্ট্যান্সটা যদি সেকেন্ডারির দিকে নিয়ে আসা হয় তাহলে সেকেন্ডারির দিকে রেসপেক্টে বলা হয়, সেটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দরকার। ওকে, অ্যাকচুয়ালি এই দুটো রেজিস্ট্যান্স সিরিজেই থাকে, আমরা যদি ট্রান্সফরমারের ইন্টারনালি সার্কিটটা দেখি, ঠিক আছে, বা যত সহজ করে করে যে সার্কিটগুলোকে বানানো হয়েছে সেখানে দেখতে পারবে যে ট্রান্সফরমারের দুখানা রেজিস্ট্যান্সকে সিরিজে দেখানো হয়, সেই দুটো রেজিস্ট্যান্সের টোটাল সামটা যেটা সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট যাচ্ছে এখন আই স্কোয়ার, মানে ফুল লোড কারেন্ট যখন যায় তখন আই স্কোয়ার, আর তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কিন্তু পাল্টাবে না, কারণ রেজিস্ট্যান্স তো আর কারেন্টের উপর নির্ভর করে না, রেজিস্ট্যান্সটা ফিক্সডই হয় পার্টিকুলার ট্রান্সফরমারের জন্য, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একটা মান ফিক্সড, তো সেটা ইজিক্যাল টু 340 ওয়াট ফুল লোডের সময়। সিমিলার ওয়েতে এই ফর্মুলা ব্যবহার করি যখন হচ্ছে আই ড্যাশ কারেন্ট যাচ্ছে, যে কারেন্টের জন্য কপার লস আয়রন লস সমান,
তখন আমরা কি বলতে পারবো, তখন বলতে পারবো আই ড্যাশ স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 168, তাই তো? তো এখন যদি এই দুটোকে ইকুয়েশনকে আমরা তুলনা করি, তুলনা করা মানে আমরা তাকে রেশিও বা ভাগ করছি, যে আই স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আই ড্যাশ স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট, এই দুটোকে যদি ভাগ করি তাহলে এখানে আমাদের কি পড়ে থাকবে, 340 ডিভাইডেড বাই 168, কারণ ইকুয়েশনের এই পাশের অংশটা আর এই পাশের অংশটাকে ভাগ করলে এই পাশের অংশ ডিভাইডেড বাই এই 168 করতে হবে, তাই এখানে করা হলো। করে আমরা দেখতে পাচ্ছি যে আই ড্যাশ এখানে শুধু আই স্কোয়ার আর আই ড্যাশ স্কোয়ার থাকবে, ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট কেটে যাচ্ছে, তাহলে এই স্কোয়ারটা উঠিয়ে দিলে এদিকে রুট হয়ে যাবে। আর যদি সিম্পল এটাকে এদিকে পাঠিয়ে দাও, টোটাল টার্মটাকে এদিকে পাঠাও, তাহলে দেখো সংখ্যাটা উপরে নিচে হয়ে গেছে। এটা ম্যাথামেটিক্যালি করে দেখো সিম্পল, তোমাদের যদি বুঝতে করা অসুবিধা হয়। আমরা আই ড্যাশ মানে জানতে চাইছি, তাহলে আর ইকুইভ্যালেন্ট কেটে গেল। এখন এই টার্মটাকে এদিকে পাঠিয়ে দাও, ঠিক আছে? আর তাহলে এটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, তাহলে উপরে কি হয়ে গেল, আই ড্যাশ বাই নিচে হচ্ছে আই স্কোয়ার, শুধু আই তার স্কোয়ার, তাহলে আই ড্যাশের উপরে স্কোয়ার আর এটা, আর তাহলে 340টা নিচে নেমে আসবে আর 168টা ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে উপরে 168 আর নিচে 340, মানে আমি ইকুয়েশনটাকে এদিকে আর ওদিকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এই সংখ্যাটা কোনাকুনি উপরের দিকে চলে গেল, 340টা এদিকে নেমে আসলো, আর এই আই স্কোয়ারটা নিচের দিকে নেমে আসলো, আর আই ড্যাশ স্কোয়ারটা ওদিকে পাঠিয়ে দিলাম, ইকুইভ্যালেন্ট তো কেটেই গেছে। এই অবস্থায় উপরে আছে হচ্ছে যে টোটালটার, যে উপরেও স্কোয়ার নিচেও স্কোয়ার, এই স্কোয়ার স্কোয়ারটা নিয়ে হোল স্কোয়ার লিখতে পারি, এই হোল স্কোয়ারটা তুলে দিলেই এইদিকের সংখ্যাটা রুট হয়ে যাবে। তো এইদিকের সংখ্যা কি আছে, এদিকে সংখ্যা আছে হচ্ছে 168/340, তার রুট হয়ে গেল। আর এই পাশে কি পড়ে আছে ইকুয়েশনে, এদিকে পড়ে আছে, পরপর স্টেপ গুলো করে নেবে তোমরা, এখানে স্টেপ জাম্প আছে, তোমরা জাম্পটা করবে না, এদিকে দেখবে যে আই ড্যাশ ডিভাইডেড বাই আই পড়ে আছে, তাহলে এই আইটা নিয়ে গিয়ে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে শুধু আই ড্যাশ মানে হচ্ছে আই রুট ওভার অফ 168/340, এটা বেরোলো। ওকে, দিস ইজ দ্য ফ্যাক্টর বাই হুইচ দ্য পাওয়ার ডিক্রিজ, এই ফ্যাক্টরের সঙ্গে পাওয়ারটা কি হবে, ডিক্রিজ করবে, পাওয়ারটাও কি হবে, ডিক্রিজ করবে, কারণ আমরা দেখলাম যে কপার লস ফুল লোডে কি ছিল, অনেক বেশি ছিল, তাহলে কপার লসকে আয়রন লসের সঙ্গে সমান হতে গেলে কি হবে, লোড কারেন্ট অনেক কমছে, লোড কারেন্ট কমছে মানে কি, পাওয়ার আউটপুটও কমছে। তো পাওয়ার আউটপুট কতটা হয়েছে সেই সময় পাওয়ার আউটপুট কত, যখন কারেন্ট অনেক কমে গেছে, আই ড্যাশ হয়ে গেছে, তখন পাওয়ার মানে হচ্ছে, তাহলে কি সিম্পল এখানে বসিয়ে দিই ইকুয়েশনে, এখানে দেখো বসানো হয়েছে যে পাওয়ার এট ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, তখন পাওয়ারটা কত, পাওয়ারটা হচ্ছে যে ওকে জাস্ট আ মিনিট, হয়তো এই লাইনটাতে অনেকের কনফিউশন আসবে, আমি একটা ওয়েতে তোমাদের বোঝাচ্ছি যে দেখো এটা কি হয়েছে, সেটা হচ্ছে যে এখন যে যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অকার্ড হচ্ছে ট্রান্সফরমারটা, তখন পাওয়ার সমান সমান কি, পাওয়ার সমান সমান দেখো তখন পাওয়ারটা হয় কত, পাওয়ারটা হচ্ছে আগে দেখো আমরা যখন সলভ করছিলাম তখন পাওয়ার মানে কি বেরিয়েছিল, 10 × 10⁻³ মানে এটা 10,000, 10,000 ইন্টু 0.8, এটা তো পাওয়ার ছিল, 10,000 ইন্টু 0.8 করলে পাওয়ার ছিল, কিন্তু এটা হচ্ছে যখন হচ্ছে ফুল লোড অবস্থায়, কিন্তু মেশিনটা এখন তো আর ফুল লোড অবস্থায় নেই, মেশিনটা এখন ফুল লোড অবস্থায় নেই, মেশিনটা কি অবস্থায় আছে, তো এক মিনিট আমি কেটে গেলাম, পজ করে দিয়েছিলাম ভিডিওটা, তো কি বলছিলাম, হ্যাঁ ওকে, তো এটা হচ্ছে ফুল লোড অবস্থায় পাওয়ার নিচ্ছিল, কিন্তু যেহেতু এখন কারেন্ট কমে গেছে, কারেন্ট কমে কি হয়ে গেছে, আই ড্যাশ হয়ে গেছে, আগে কারেন্ট ছিল আই আর এখন কারেন্ট হয়ে গেছে আই ড্যাশ, তাহলে আই ড্যাশ কারেন্টের জন্য কি করতে হবে, যে আগে যদি কারেন্ট আই হতো তার সঙ্গে রুট ওভার 168/340 গুণ করে দাও, আগে কারেন্ট যদি আই থাকে সেই কারেন্টের সঙ্গে কোনো ইকুয়েশনে যদি আগে কারেন্ট আই থেকে যায়, সেখানে আই এর পরিবর্তে এখনকার ইকুয়েশনে, এখনকার পাওয়ারের ইকুয়েশনে আমরা কি করতে চাইছি, আই ড্যাশ করতে চাইছি, কারেন্টের মান হচ্ছে আই ড্যাশ, তাহলে আই ড্যাশ যদি বসাতেই চাই তাহলে সেখানে কি করব, সেই আই কারেন্টের সঙ্গে রুট ওভার 168/340 করবো। তাই দেখো আগে যখন ফুল লোড অবস্থায় পাওয়ার কত ছিল, 10,000 ইন্টু 0.8,
এবার 10,000 ইন্টু 0.8 মানে কি, এর মধ্যে হচ্ছে ফুল লোড কারেন্ট আই ইন্টু ভোল্টেজ ভি। তাহলে এখন আমরা এই ফুল লোড কারেন্ট এই 10,000 এর মধ্যে 10,000 ইন্টু 0.8 মানে হচ্ছে 8,000। এই 8,000 এর ভেতরে যে কারেন্টটা, সে কারেন্টটা হচ্ছে ফুল লোড কারেন্ট, যাকে আই বলে, আই। কিন্তু আমরা ফুল লোড কারেন্ট তো চাইছি না, আমরা কি কারেন্ট চাইছি, আই ড্যাশ করতে চাইছি। আই এর পরিবর্তে এর ভিতরে যে কারেন্টটা আছে আই কারেন্ট আর ভোল্টেজ ভি, আই কারেন্ট মানে হচ্ছে 45, অ্যাকচুয়ালি 45.4545, আর ভোল্টেজ মানে 220, তাই তো? আর 0.8 এটা গুণ করো, দেখো এখানে তুমি 8,000ই পাবে অ্যান্সারটা। ঠিক আছে, তো সেটা ছিল। 1 মিনিট আমি একটু করে দেখে নিচ্ছি। 45 ইন্টু হচ্ছে ভোল্ট কারেন্ট ইন্টু ভোল্টেজ 220 ইন্টু কত আছে 0.8, হুম 7999 তাহলে 8,000 হচ্ছে এক্স্যাক্টলি সংখ্যাটা। তো এই 10,000 ইন্টু 0.8 করলে এটা 8,000 হয়। এই 8,000টা হচ্ছে ফুল লোড পাওয়ার। তাহলে ফুল লোড পাওয়ারের ভিতরে কি আছে, আই আছে আর হচ্ছে ভোল্টেজ ভি আছে। কিন্তু আমরা এখন ফুল লোড কারেন্ট তো যাচ্ছে না, যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হচ্ছে সেই সময় পাওয়ার মানে হচ্ছে 8,000 নয়, নিশ্চয়ই সেই মধ্যে কারেন্টটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেছে, আই ড্যাশ হয়ে গেছে। তাহলে আই ড্যাশ মানে কি জানি আমরা, আই কারেন্টের সঙ্গে √168/340 গুণ করতে হয়। তাই এই ইকুয়েশনের ভেতরে 8,000-এর ভেতরে যেহেতু আই কারেন্টটা আছে, সেই আই কারেন্টের জন্য তার গায়ে যদি √168/340 গুণ করে দিই এই সংখ্যাটা, তাহলে কি হবে, এই কারেন্টটা এর ভেতরে যে কারেন্টটা আছে সেটা কি হয়ে যাবে, আই ড্যাশ হয়ে যাবে। আই কারেন্টটা আই ড্যাশ হয়ে যাবে, আই ড্যাশ কারেন্ট হয়ে যাবে। বা তোমাদের ক্ষেত্রে কেউ যদি I1 কারেন্ট ধরো তাহলে I1 হয়ে যাবে। যদি এটা করে করে বার করলে সবচেয়ে ভালো হতো, এখানে বেকার এটাকে ইয়ে করতে হচ্ছে। তোমরা চাইলে এখানে কারেন্টের মান বসাতে পারো 45.35 করে, যে মানটা হবে সেটা করবে, সেখান থেকে পাওয়ার বার করবে। ফলে এই টোটাল টার্মটার সঙ্গে যেহেতু আই কারেন্টটাকে কনভার্ট করে আই ড্যাশ করা হলো, তাই আই ড্যাশ করতে গিয়ে আমরা কি করলাম, আমরা জানি যে আই এর সঙ্গে √168/340 এটাকে গুণ করে দিতে হয়। তো আমরা সিম্পল এর ভেতরে ইকুয়েশনের সব, এর ভেতরে ভোল্টেজ কারেন্ট আর পাওয়ার ফ্যাক্টর সবাই গুণ আকারে আছে, তাই তার গায়ে কি করলাম, এই সংখ্যাটাকে গুণ করে দিলাম। করলে আমরা দেখতে পাচ্ছি যে তখন যে পাওয়ারটা নিচ্ছে সেটা হচ্ছে 5,623, মানে 5,623 ওয়াট। যখন ফুল লোড অবস্থায় ছিল তখন পাওয়ার দেখো, এই সংখ্যাটা গুণ করলে হয় 8,000। তাহলে 8,000/8,000 প্লাস 340 168 গুলো লস হয়েছিল, করে ইকুয়েশনটা করে দেখতে পেয়েছেন 94% এফিসিয়েন্সি। কিন্তু এখন যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হতে হবে, তখন কারেন্টের মান হবে আই ড্যাশ। কারেন্ট, কারণ কারেন্ট না কমলে পরে কপার লস আর আয়রন লস সমান হচ্ছে না। তার জন্য আমরা দেখলাম যে সেই সময় পাওয়ারটা কত হচ্ছে, সেই সময় পাওয়ারটা যাবে হচ্ছে যখন ফুল লোড, যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হতে হবে, তখন কেমন ধরনের 0.8 ল্যাগিং বিশিষ্ট একটা লোড লাগাতে হবে, আর যে পাওয়ার কনজিউম করবে কত না 5,623 ওয়াট। তাহলে সে পাওয়ার নেবে হচ্ছে 5,623 ওয়াট, তখনই হচ্ছে কি হয়, ট্রান্সফরমারটা ম্যাক্সিমাম এফিসিয়েন্ট হয়। এবার 5,623টা কি না 8,000-এর 70.26%। এটা বার করা খুব সহজ। 5,623 ডিভাইডেড বাই 8,000 ইন্টু 100 করো, তাহলে দেখবে এটা হচ্ছে তুমি দেখতে পারবে যে ওর পার্সেন্টেজটা কত, সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। আমি কনফার্ম করার জন্য করে দিচ্ছি, 5623, তাই তো? ডিভাইডেড বাই 8,000, তো ইন্টু 100 করলেই পাচ্ছি আমরা 70.2875। 2875 মানে ও এর সামান্য একটু ভুল লিখে ফেলেছে সংখ্যাটা এখানে, এটা 2875 হবে। তো 2875 মানে হচ্ছে 28, 28 না করে 29 করে দাও, ব্যাস ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে তার ফুল লোডে তখন পাওয়ার নিচ্ছে। আর পাওয়ারের সঙ্গে কারেন্টের সঙ্গে পাওয়ার খুব ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই না? পাওয়ারের ইকুয়েশন দেখবা, পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে ভোল্টেজের সঙ্গে যেমন প্রপোর্শনাল, সেরকম কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল পাওয়ারটা। তো আমরা বলতে পারি যে ফুল লোড অবস্থায় যদি 1% কারেন্ট 100% কারেন্ট নেয়, এখন কতটা নিচ্ছে, এখন 70.26% কারেন্ট। মানে তার গায়ে যে রেটেড কারেন্টটা লেখা আছে ট্রান্সফরমারের, তার 70.26% কারেন্ট যদি নেয়, তখন কি হচ্ছে, ট্রান্সফরমারটা সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে। তাই যে কোনো ট্রান্সফরমারে যদি আমরা এইভাবে যদি এই হিসাবটা করে ফেলি, তাহলে আমরা জানতে পারবো যে কত পার্সেন্টেজ লোড লাগালে পরে ওতে কি হচ্ছে না ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হচ্ছে। এবার চলো এই অবস্থায় দেখি যে তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা কত।
আমরা সেই এগেইন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ফর্মুলা, যে আউটপুট পাওয়ার কত 5623 ডিভাইডেড বাই 5623 প্লাস হচ্ছে লসেস। এখানে লস দেখো, আয়রন লস 168, কপার লস 168, কারণ দুটো লসই সমান হয়ে গেছে, এই দুটো লস পরপর বসানো হলো ইন্টু 100 করে দেখা যাচ্ছে 94.36। তাহলে ট্রান্সফর্মার ফুল লোডে এফিসিয়েন্সি কত? ফুল লোডে এফিসিয়েন্সি 94%। আর যখন পার্টিকুলার একটা লোড লাগানো হয় তখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত ট্রান্সফর্মারটা? 94.36। ওই সেম ট্রান্সফর্মারেই পার্টিকুলার কিছুটা লোড কমালে পরেই দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা 94.36। তাহলে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য এই ট্রান্সফর্মারটা 70% যদি লোড চাপানো হয় ট্রান্সফর্মারটা, তাহলে এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে। এবার আমি আগের দিনই বলেছি যে তোমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন লেভেলে যে ট্রান্সফর্মার গুলো হয় বড় বড় সাবস্টেশনে, তারা কি হয়, তারা ফুল লোড ক্যাপাসিটিতেই ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা দেয়। বুঝতে পেরেছো? মানে তাদের এমনভাবে ডিজাইন করা হয় যখন ফুল লোড থাকে তখন আয়রন লস বা কপার লসটা প্রায় সেমই হয় বা সেম হয়। আয়রন লস কপার লস ওইখানে গিয়ে সেম হয়, কিন্তু যত লোড আস্তে আস্তে কমাবে তত কি হবে, কপার লস কমতে থাকছে, ফলে তখন এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয় না। এফিসিয়েন্সি কখন বেশি হয়? ওদের ফুল লোডের ডিজাইন করে। আমাদের পাড়ায় বা শহরে বা গ্রামে যে ট্রান্সফর্মার গুলো বসানো হয় মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায়, সেগুলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, সেগুলো কি হয়, সেগুলো 50% লোডে বানানো হয়। যখন আমরা ওর ধরো 10 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি আছে, কারেন্ট দিতে পারে, আমরা 5 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছি ওর থেকে, মানে কোনো একটা লোড লাগিয়েছি, সে 5 অ্যাম্পিয়ার নিচ্ছে, মানে ওর যে আউটপুট পাওয়ার আছে ধরো সে তার হাফ নিচ্ছে পাওয়ারও, তখন গিয়ে কি হচ্ছে, ট্রান্সফর্মার গুলো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দিচ্ছে। ওইভাবে ডিজাইন করা হয়, কারণ এই ট্রান্সফর্মার গুলো সারা দিন রাত কাজ করে, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট টাইপের লোড হয়, লোড সমানে পাল্টাতে থাকে। হিসাব করে দেখা যায় যে শীতকাল গরমকাল বিভিন্ন ঋতু, তারপরে দিনের বিভিন্ন ঘন্টা সময়, তার হিসাবে দেখা যায় যে গড়ে লোডটা সবসময় ওই মাঝখানের দিকেই থাকে। ট্রান্সফর্মারের যে ক্যাপাসিটি তার মিডিলের দিকেই লোডটা সবসময় ঘোরাফেরা করে। তাই মিডিলের আমরা কি করি, ট্রান্সফর্মার গুলো কেমন ভাবে বানাই, যে মিডিলের দিকে যখন লোডটা থাকে তখনই সবচেয়ে বেশি এফিসিয়েন্সি, আর সারাদিনে প্রায় সবচেয়ে বেশি টাইমটাই মিডিলের দিকেই লোডটা থাকলে পরে আমাদের কি এফিসিয়েন্সি বেশি হবে। প্লাস কোনোদিন যদি পিক আওয়ার যেগুলো আসে সেই সময় প্রচন্ড লোডের ডিমান্ড হয়, তাই ওই ট্রান্সফর্মারটা সেটাও দিতে পারে, কারণ ট্রান্সফর্মার ক্যাপাসিটি অনেক বেশি, সেই সময় এফিসিয়েন্সি একটু কম হয়। তো ট্রান্সফর্মার গুলো ডিজাইন করা হয় কি হাফ লোডের জন্য। আর প্রাইমারি বা ট্রান্সমিশন লেভেলে যে ট্রান্সফর্মার সেগুলো ফুল লোড ক্যাপাসিটিতে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয়। এখানে খুব বেশি এই রেজাল্টে কিন্তু আমরা ডিফারেন্স দেখিনি, কিন্তু অনেক ক্ষেত্রে এই এফিসিয়েন্সিটা অনেক ডিফার করে, অনেক ভালো হয়ে যায়, মানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা সবচেয়ে বেশি হয়ে যায়। সো আজকে এইটুকু পর্যন্তই থাকলো, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। আমি আমার নেক্সট চ্যাপ্টার তোমাদেরকে দেখাচ্ছি যে অলরেডি এফিসিয়েন্সি জিনিসটা কি, আর তার ইকুয়েশনটা একটা দিয়েছি কিভাবে ক্যালকুলেট করে বার করতে হয়, সেটা দেখা খুব সহজ জিনিস, কোনো চিন্তা নেই। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কারোর কিছু প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাও, ভিডিও দেখে রেসপন্স করো, আমি কোনো প্রবলেম থাকলে ক্ল্যারিফাই করে দেবো। তো আজকে এই পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ।